মাঝরাত, মার্চ 2025, কলকাতা। আইটিসি সোনার বাংলা হোটেলের 12 তলার পূর্ব দিকের ঘরটা তখনও অন্ধকার হয়নি। বিলাসবহুল রিল্যাক্স রুমে তখন জীবনের জটিল সব তত্ত্ব নিয়ে বিরাট সমালোচনা হচ্ছে মিস্টার বিশাল শ্রীবাস্তব এবং তার আয়নার মধ্যে। ভদ্রলোক এসির হাওয়াতেও ঘামছেন, তার জামা ভিজে গেছে, টপ টপ করে বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে ঠোঁটের উপর। চোখে অনেক দিনের ঘুমের অনুপস্থিতি লেটার না জমা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ধীরে ধীরে খাট ছেড়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন, আয়নার আরো সামনে গিয়ে দাঁড়ালেন। তার খাটের মধ্যে পড়ে আছে দুটো খালি গোগর পেপার আর দুটো রোল। এখনো অবধি তিনি শেষ করেছেন 4-4টে। আরেক পাশে আছে ব্লু লেবেলের একটা প্রায় শেষ হয়ে আসা বোতল। ভদ্রলোক নিজের জামাটা খুলে ফেললেন, তার বড্ড অস্বস্তি হচ্ছে এখন। একবার পাখার দিকে তাকালেন, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না তার। দৌড়ে ছুটলেন বাথরুমের দিকে, ভীষণ জোরে দরজাটা খুলে ভেতরে ঢুকলেন। বাথটাবের উপর লাফ দিতে মন চাইল, কিন্তু শরীর বড্ড দুলছে। কোনো মতে বাথটাবের ভেতর নিজের দেহটা রাখলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটু স্বাভাবিক হতে যাবেন, এমন সময় মনে হলো হঠাৎ করে আত্মাটা যেন তার শরীর ছেড়ে যাচ্ছে। কেমন অদ্ভুতভাবে বন বন করে মাথা ঘোরাচ্ছে আর বমি বমি ভাব হচ্ছে। হাতের শিরাগুলো দগদগে হয়ে ফুলে উঠেছে। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। ভীষণ অস্থিরতা, ভীষণ কষ্ট ভেতর থেকে, ভীষণ রকমের একটা ফালতু ফিলিং গায়ে হাত পায়ে। আর পারা যাচ্ছে না, আর বাড়া যাচ্ছে না। ভাবতে ভাবতেই আর ভাবার শক্তি পর্যন্ত পেলেন না তিনি। ঘর্মাক্ত দেহটা বাথটাবের ভেতরেই দুম করে মাথা ফেলে পড়ে গেল। জলের ভেতর ডুবে গেল দেহটা। উপচে পড়ল টাবের জল। ধীরে ধীরে হালকা খুলে যাওয়া ঠোঁট থেকে বেরিয়ে এলো সাদা ফেনা। প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ মিস্টার বিশাল শ্রীবাস্তব প্রাণ হারালেন খোদ কলকাতার বুকেই। এখনো তার খাটে সাজানো অবস্থায় রয়েছে সেই নেশার দ্রব্যগুলি। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। টিম থ্রিল চার্জারের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থ্রিল চার্জারকে। থ্রিল চার্জারের আজকের নিবেদন লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে গোয়েন্দা অমর্ত্য শিকদার সিরিজের দ্বিতীয় কাহিনী ক্রিকেটীয় বিভ্রাট। অমর্ত্য শিকদারের প্রথম কাহিনী আমাদের চ্যানেলে রয়েছে। আপনাদের যদি গল্পটি না শোনা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স ভিজিট করে লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন। এবং প্রথম কমেন্টেও দেওয়া রইল অমর্ত্য শিকদার সিরিজের প্রথম কাহিনী ছবিয়াল খুনের লিঙ্ক, আপনারা শুনে নিতে পারেন সেই কাহিনীটি। আজকের গল্পতে বেশ কিছু প্রাপ্তবয়স্ক শব্দ এবং বিষয়ের উল্লেখ রয়েছে, যেগুলো হয়তো সকলের সঙ্গে একসঙ্গে বসে শোনাটা বাঞ্ছনীয় নয়, সেজন্য হেডফোন অ্যালার্ট দেওয়া রইল। গল্পটি শোনার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি আপনার কেমন লেগেছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী ক্রিকেটীয় বিভ্রাট। নমস্কার, আমি শাওন। আশা করি এই কদিনের মধ্যে আমাকে ভুলে যাননি আপনারা। ভুলবেনই বা কি করে? এই শর্মাকে একবার যে দেখে, একবার যে শোনে, তার আর ভোলাটা ঠিক হয়ে ওঠে না। আর যারা জানেন না আমায়, তাদের বলি আমি হলাম একজন ক্যামেরা চালক। এটা চালিয়ে 2 পয়সা ইনকাম করে সংসার চালাই। শখ আমার জীবনে অনেকগুলো ছিল, কিন্তু এখন তার একটাও বেঁচে নেই। তাই সেসবের ব্যাপারে ভাবনা চিন্তাও নেই। তবে 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 হ্যাঁ,
এখানে একটা বড় তবে আছে বই কি। এই সম্প্রতি আমার সঙ্গে মোলাকাত হয়েছে একজন অদ্ভুত মানুষের। তার দীপ্ত চোখ, শানিত বুদ্ধি আর মিষ্টি পার্সোনালিটি আমায় তার সঙ্গী হতে বাধ্য করেছে। তার নাম হলো গিয়ে অমর্ত্য, অমর্ত্য শিকদার। ওর কল্যাণে আজ আমার একটা চাকরি জুটেছে বই কি। এর জন্য ওকে হাজারটা ধন্যবাদ দিতেও আমি কার্পণ্য বোধ করব না। তবে মজার কথা হলো, এই কদিন কাজ করে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে এখানে টিকে যাব। ওই কথায় বলে না, সব ভালো তার, বস ভালো যার। তাই চিন্তা নেই যে আবার আমায় একটা ছেঁড়া 50 টাকা নিয়ে দোকানে দোকানে ঘুরতে হবে। আমার কাজের নির্দিষ্ট কোনো সময় নেই। বাবা মা তাই খুব চিন্তা করে। গত মাসের স্যালারি ক্রেডিট হওয়ার পর মাকে নতুন একজন ভালো ডাক্তার দেখিয়েছি। আপাতত তার দেওয়া ওষুধে মা ঠিক আছে। ভাবছিলাম কয়েক মাসের টাকা জমিয়ে একটু বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। আমার যা পয়সা আছে তাতে দীঘাই ভাবছিলাম, কিন্তু এখন যা গরম পড়েছে তাতে আর নতুন করে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ঘরেই থাকি সারাদিন। তাই সেই ব্যবস্থা যখন হচ্ছে না, তখন ইএমআইতে একটা এসি কিনে নিলাম। যা গরম পড়েছে তাতে এসি ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। মা আবার বাতের ব্যথার জন্য এসির নিচে থাকবে না বলছে। বাবা আবার সায় দিয়েছিল এসির জন্য। আমি জানি আমার কয়েক মাস একটু অসুবিধা হবে হয়তো, তবে ওরা শান্তিতে থাকতে পারলে আমার আর কি চাই। আমার ঘরের জন্য আবার এসি লাগবে না। বাবা মায়ের ঘরে মাটিতে শুয়ে যাব। সেদিন কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ফিরছিলাম অফিসের গাড়ি করে। ওরা আমায় নামিয়ে দেয় অটো স্ট্যান্ডে। সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে বাড়ি যাই। হঠাৎ করে অমর্ত্যর ফোন এলো। আমি তো চালকের পাশে বসে আছি। কোনো মতে হেডফোনে কানেক্ট করে বললাম, হ্যালো, বলো কি ব্যাপার? তুমি কি ব্যস্ত? অটোতে সামনের সিটে বসে আছি, বলো। অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কেন হবে? আর বলো বলো। তুমি কি খবর টবর দেখোনি নাকি? খবর? আরে কাজ করতে যা জানতে পারি তার বাইরে আবার দেখার সময় হয় না। দেখি এখন আজকের আইপিএল এর স্কোর কি হলো। সালাই কাজের জন্য দেখাও হয় না। সে ছাড়ো, আমার কথা শোনো ভালো করে। খবর এসেছে কেকেআর এর কোচিং স্টাফ বিখ্যাত ক্রিকেটার বিশাল শ্রীবাস্তব মারা গেছেন। কি? কার মেরেছে? আরে লোকটা তো সারজাতে একাই পাকিস্তানকে বুঝে নিয়েছিল। মারা গেছে? হ্যাঁ সত্যি? কি বলছো কি? হ্যাঁ, আমিও তোমার মতোই অবাক হয়েছিলাম। শুধু পাক নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবাইকেই কেলিয়েছিলেন পিক ফর্মে, কিন্তু এখন তার এই অবস্থা। কেসটা কি তোমার হাতে এসেছে? এসেছে বলতে, এত বড় কেস কি আর ডিরেক্ট আসে আমার হাতে? ওই পুলিশের থেকে যাচ্ছি। তো কখন বেরোচ্ছ? আমিও কি যাব? না না, তোমায় আর আসতে হবে না, তুমি বাড়ি যাও। আমি কোনো আপডেট পেলে দেবো। ঠিক আছে, সাবধানে যাও। বাড়ি ফিরে জিনিসপত্র রেখেছি এমন সময় সুমনদা ফোন করলো। হ্যালো সুমনদা, বলো। বলছি, বাড়ি চলে গেছিস নাকি? হ্যাঁ, এই ঢুকলাম সবে। একটু যে আবার বেরোতে হবে ভাইটি। একজন কিংবদন্তি লোকের ডেথ কেস, না বেরোলে চলবে না। ও, ওই বিশাল শ্রীবাস্তব? খবর পেয়েছিস তাহলে? হ্যাঁ, আমার ওই ডিটেকটিভ বন্ধু ওই কেসেই গেছে, আমায় ফোন করে জানালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাড়ি চলে আসবে বোধহয় কিছুক্ষণের মধ্যেই। সুস্মিতা তোকে কন্ট্যাক্ট করে নেবে প্রবাবলি। একটু ভালো করে কভার করবি। এই বলেই ফোনটা কেটে দিল সুমনদা। মা ভেতর থেকে বেরিয়ে আমার জন্য সবেমাত্র গ্লুকন্ডি বানিয়েছে ঠান্ডা জলে। তবে আপাতত সেটাই এক ঢোকে শেষ করে ছুটতে হবে ভেবে কষ্ট লাগছে। বললাম, ফিরলে আরেক গ্লাস খাবো, এখন চলি। আরে খাবারটা মুখে দিয়ে তারপরে যা। না না, গাড়ি চলে আসবে, মেসেজ করেছে সুস্মিতা। আমি চললাম। বাইরে বেরিয়ে গলির মোড়ে পৌঁছেই দেখি সুস্মিতা হাজির। এই জলদি জলদি ওঠো তুমি। 48 ঘন্টার নক্ষত্র আনন্দ পৌঁছে গেছে ইতিমধ্যেই। উই আর টু ড্যাম লেট। ধুর, এই গরমে ভিজে চাড্ডি চেঞ্জ না করেই আবার ছুটতে হচ্ছে। আর ভাল লাগে না বাবা। এই তোমার মুখে কি কোনো কথাই আটকায় না নাকি? যত সব ন্যাস্টি কথাবার্তা। ন্যাস্টি জিনিসই ফ্যান্টাস্টিক আমার জন্য। ওসব ছাড়ো, বিশাল শ্রীবাস্তবের ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, একজন ক্রিকেটার ছিলেন, বেশ ভালো মানের প্লেয়ার। আরে ধুর, ওসব বলছি না, আরে মানে মৃত্যুর ব্যাপারে। ড্রাঙ্ক ছিল মারাত্মক পরিমাণে, মাল খেতে খেতে মৃত্যু। তার সাথে লিন গোগো সবই ছিল। মানে জাস্ট নেশা করে ডেড? হ্যাঁ, মাথা পড়েছিল স্কচের বোতলে আর পা পড়েছিল হুইস্কিতে। আর কি করলাম, বাথটাবে ডেড বডি পাওয়া গেছে। এই একটু আগেই জবর খবরের রিপোর্টার পুলকেশ দার মুখে শুনলাম।
বাবা, এ তো নারকীয় মৃত্যুর বদলে ভীষণ মাদকীয় মৃত্যু। এখনো তো অনেকটা পথ। এই যেতে যেতে না সব বন্ধ করে দেয় পুলিশ। অন্তত ওই এরিয়াতে গিয়ে কভারটা তো করতেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বাই দ্য ওয়ে, এই উইকেন্ডে কি করছো? কি আবার করব, ছুটি পাবো নাকি? এ কি, তুমি জানো না? আরে রোববার সন্ধেবেলা থেকে তো আমাদের ছুটি পড়ে যাচ্ছে। কি একটা কারণে যেন বন্ধ রাখবে সুমনদা। তাই নাকি? এইটা জানতাম না তো। বাহ, ভালোই হয়েছে, একটু ঘুমাতে পার। সানডে নাইটে ঘুমোবে শুধু? কোনো ফান নেই জীবনে? এই গরমে এসির তলায় হাফ প্যান্ট আর খালি গা হয়ে ঘুমিয়ে যে ফান আছে, সেই ফান ক্লাবে গিয়ে কোমর দুলিয়ে নেই। ঘুমের নামে তো খালি ফেসবুক আর ইনস্টা স্ক্রল করবে। তোমায় তো সারাক্ষণই অনলাইন দেখায় রাতে। এই মেরেছে। এই তুমি স্টক টক করছো নাকি? দোষ আমারে তো খারাপ সময় আসেনি তোমায় স্টক করতে যাব। তোমার প্রোফাইল পিকচারের মাথায় একটা গ্রিন লাইট জ্বলে, তাই বললাম। দিলে তো অপমান করে। দোষ, সম্মান ব্যাপারটা পেলাম না আর এই জীবনে। এই না না, আমি একেবারে ইনসাল্ট করছি না তাই বলে। না বলো, কি বলছিলে? রোববার রাতে কি আছে? ওই যে সুশান্ত আছে না, ওর বাড়িতে পার্টি হবে। এই জাস্ট কিছুক্ষণ আগেই ঠিক হলো। আমায় বললো তোমায় জিজ্ঞেস করতে। এই তাই নাকি? মাল হবে? নিশ্চয়ই হবে, পার্টি আবার ওটা ছাড়া হয় নাকি? না, তাও ঠিক। তোরাই ওখানে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্র আসর বসবে। আমিও কি সব বকি? তাহলে যাব। বেশ, আমি ওকে জানিয়ে দিচ্ছি তাহলে। বসে বসে দুজনে মিলে আরো নানান গাবজাল বকতে বকতে পৌঁছে গেলাম সোনার বাংলায়। সামনে বিশাল ভিড়, আর নতুন করে বলতে হবে না। চারিদিকে পুলিশি নিরাপত্তার 6 লাভ। মাছি মশাকেও গলতে না দেওয়ার প্রবল চেষ্টার ফাঁক তালিয়ে গলে গেলাম আমরা গাড়ি নিয়ে। গাড়ি থেকে নেমেই ছুটলাম। ক্যামেরা ঠিকঠাক করে বসিয়ে দিলাম KKR এর একটা পোস্টার বাঁ দিকে রেখে, কারণ এখন উপরে উঠতে দিচ্ছে না আমাদের কাউকেই। শুরু করলো সুস্মিতা। কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ, যিনি বর্তমানে ব্যাটিং কোচের ভূমিকা পালন করছেন, কিংবদন্তি ক্রিকেটার বিশাল শ্রীবাস্তব আজ খোদ কলকাতার বুকেই প্রাণ হারিয়েছেন। আমরা বর্তমানে রয়েছি আইটিসি সোনার বাংলায়। চূড়ান্ত মদ্যপান এবং নেশাগ্রস্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার জন্য বরাদ্দ কামরার বাথটাব থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে, আজ সন্ধ্যে থেকেই তাকে ঘরের বাইরে কেউ দেখেনি। তিনি গোটা সন্ধে একাই ঘরে কাটিয়েছেন। শেষমেশ ডিনারের সময় যখন একজন ক্রিকেটার তাকে ডাকতে যান, তখন তিনি সাড়া না পেয়ে সকলকে জড়ো করেন। সুস্মিতার বকবক চলছিল। আমার চোখ বারবার ঘুরছিল চারিদিকে। এই সুযোগে বেশ কিছু প্লেয়ারদের দেখতে পেলাম এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। সকলের মুখে উদ্বেগ। শুনছি আগামীকাল IPL এ নাকি কালো ব্যাচ পরা হবে। এই ভিড়ভাড়টায় বেশিক্ষণ ভালো লাগছিল না। হঠাৎ মনে হলো অমর্ত্য আসছে। এই রে, সুস্মিতার পেছন পেছন এখন ঘুরতে হবে। বলতে না বলতেই ও মাইক নিয়ে একটু চারপাশ ঘুরতে শুরু করলো এবং বিভিন্ন জায়গা দেখিয়ে কি সব আলফাল বকছিল। আমি ইশারায় অমর্ত্যকে হাত দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে ওভাবে আইডেন্টিফাই করাটা খুব চাপের। সুস্মিতার কথা শেষ হলে পর ও একটু দম নিল। ওপার থেকে জানিয়েছে এখনই বেরোনো যাবে না, আবার লাইভে আসতে হতে পারে। এই জল আছে গো তোমার কাছে? না, জল তো নেই। আশেপাশে কোথাও কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতে পারে কি? এখানে এখন দোকানে যাওয়া আবার রিস্কের, কখন আবার ডাক দেয়। দাঁড়াও, আমার বন্ধুকে দেখতে পাচ্ছি। এই অমর্ত্য, অমর্ত্য। অমর্ত্য 3বারের বেলায় শুনতে পেয়েছিল। মিডিয়ার ভিড় ভেঙে আমার কাছে এসে বলল, আরে তুমিও এখানে দেখছি, কি ব্যাপার? ডাক পড়লো ইমার্জেন্সি? আর কি বলি, কাজটাই এরকম। এই যে এ হলো সুস্মিতা, আর সুস্মিতা এই হলো অমর্ত্য। সুস্মিতা হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু অমর্ত্য একেবারে নেতাদের মতো হাত জড়ো করে মিষ্টি একটা হাসি দিল। সুস্মিতা হাত পিছিয়ে নিল। আমি বললাম, ইন্টারনাল খবর কি? খুব তোলপাড় হবে মনে হচ্ছে এই কেস নিয়ে। খুব না হলেও কিছু তো হবেই। লোকটা জেসে বান্দা ছিল না, এই তদন্ত টানবে অনেকদিন। পোস্টমর্টম রিপোর্ট এলেই তো অনেকটা পরিষ্কার হওয়ার কথা নাকি? ওনার বোতলের টক্সিকোলজি রিপোর্ট আসুক। আমার স্থির বিশ্বাস এটা জাস্ট একটা সিম্পল ডেথ নয়, অতিরিক্ত মালে গোলমাল বাদেও কোনো একটা বিশেষ কারণে মৃত্যু। তার মানে এটা মার্ডার বলছো? রিপোর্ট আসুক, তারপর বলতে পারবো। তোমরা আবার কোথায় চালিয়ে দেবে, তারপর আমি পড়বো বিপদে। উইদাউট প্রুফ কোনো কথাই বলবো না। আরে ধুস, যাই হোক, এখন তাহলে বাড়ি যাও, আমাদের এখনো থাকতে হবে কিছুক্ষণ। এই আচ্ছা, তোমার কাছে জল হবে? খাওয়ার জল? সরি, একেবারেই নেই। সামনে থেকে কিনে নাও না।
বলে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, মেয়েটা কিন্তু বেশ মিষ্টি আছে, একটু ব্যাপারটা ট্রাই করো। আমি একেবারে জড় পদার্থ হয়ে গেলাম এই কথা শুনে। অমর তো আমায় আর সুস্মিতাকে টাটা দেখিয়ে চলে গেল। সালা, এটা কি বলে গেল মালটা? হুস হুস। আমি শাওন মজুমদার। আমার কপাল একেবারে আন্ড্রে রাসেলের মতো পোড়া। সেই আমার ভাগ্যে কখনো বসন্তের মতো প্রেম আসা বড্ড জটিল। যেই আসুক না কেন, সে কি বছরের পর বছর সুনীল নারিনের মতো লয়াল থাকবে, নাকি শ্রেয়াসের মতো টুকুস করে বেরিয়ে যাবে? এই কি হলো তোমার? হঠাৎ উনি কি এমন বললেন যে একেবারে চুপ মেরে গেলে? যা কথা বলেছে তাতে আমার নিজের মেরে গেছিল আসলে। যাই হোক, কি খাবে বলছিলে না? ও বাদ দাও, একেবারে এখান থেকে বেরিয়েই খাবো। আমরা অপেক্ষা করতে লাগলাম। মাঝখানে আরেকবার আমাদের লাইভে যেতে হয়েছিল বই কি। যা বুঝলাম, আপাতত আজকে কারোর সঙ্গে কথা বলা যাবে না। আগামীকাল হয়তো ম্যানেজমেন্টের কারোর সাথে কথা বলা যেতে পারে। শেষমেশ মালপত্র গুটিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। ঘড়িতে তখন 1টা বাজে। আমার চোখের পাতা বুজে আসছে। গাড়িতে যেতে যেতে সুস্মিতা বলল, এই ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে তো। আমি হাই তুলে বললাম, নয়তো আর কি, সেই সকালে বেরিয়েছি, আর ভাল লাগে না। দড়াম করে পড়ে যাবে তো সিটের ওপর, ঘাড়ে লেগে যাবে যে। না না, ধরে বসছি কিছু একটা। এদিকে এসে বসো, আই উইল ক্যাচ ইউ। এই রে, এই মেয়ের কথাগুলো কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে কয়েকদিন ধরে। আমি যে এই কথার কি রেসপন্স করব ভাবতে ভাবতে ওর কথা মতো পাশে গিয়ে বসলাম। না, আর ঘুম ঘুম ভাব এলো না, সেটা যেন কেটে গেছে। কয়েকটা ছোট বড় কথা বলতে বলতে আমার বাড়ি চলে এলো। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার আগে ভাবনা চিন্তায় ক্যামেরা ফেলে চলে আসছিলাম। বড্ড ভাবনা হচ্ছে আমার, মেয়েটা প্রেমে টেমে পড়ে গেল নাকি? পরদিন সকাল। তদন্তের অগ্রগতি সম্পর্কে আগেভাগে একটু জানিয়ে রাখি। বিশাল শ্রীবাস্তবের ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে এবং তারা যথারীতি সুদূর তামিলনাড়ু থেকে চলেও এসেছেন। তার ছেলে আগামী পরশু আসবে ইংল্যান্ড থেকে। কোনো একটা পরীক্ষা চলছে, যার জন্যে এমার্জেন্সি চলে আসা সম্ভব নয়। বিশাল শ্রীবাস্তবের পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে বিষের বিষক্ষয়ে ভদ্রলোক তার প্রাণ হারিয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তার সমস্ত মাদক দ্রব্য বোতল পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজেও বিষের পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বেশ অদ্ভুত, তাই না? গতকাল সারাদিন উনার খাওয়া রামেন বোল থেকে শুরু করে শিভাস রিগাল, কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। থ্যালিয়াম সালফেট নামক গুন্ডাটা লোকটাকে ধীরে ধীরে মেরে ফেলেছে। ডাক্তারের অনুমান, এই বিষ একদিনে নয়, দীর্ঘদিনের একত্রিত ফল। কেউ তাকে নানান উপায়ে দীর্ঘ কয়েকদিন ধরে ইনজেক্ট করে গেছে এই বিষ, আর তার ফলস্বরূপ আজ তিনি ডেড। ভদ্রলোকের সমস্ত অ্যাঙ্গেল দেখা হচ্ছে, তার অতীত বর্তমানকে খতিয়ে দেখা হবে এবং এমন একজন সেলিব্রিটি লোকের চেনা জানার কোনো অভাব নেই। তাই এখন এতজনের মধ্যে ফিগার আউট করা খুবই চাপের, কারণ তিনি শুধুমাত্র পরিবারের সঙ্গেই থাকতেন না, তিনি নানান জায়গায় ঘুরতেন, ক্যাম্পে যেতেন, নিজে অনেকগুলো এনজিও চালান। ফলে সেখানে আলাদা আলাদা গ্রুপ অফ পিপল, যদিও গত কয়েকদিন ধরে একেবারেই টিমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সেজন্য একটু হলেও ব্যাপারটা আয়ত্তের মধ্যে আনা গেছে যে কি কি পসিবিলিটি হতে পারে। এমনটা হতেই পারে খুনি হয়তো উনার ড্রেসিং রুমের মধ্যেই অপেক্ষা করত, কখন উনাকে বিষ প্রয়োগ করা হবে। অমর্তকে ফোন করলাম সকালে। হ্যালো। হ্যাঁ বলো। কি খবর? তদন্তের দিক কোন দিকে? আপাতত কিছুই না, ওনার চেনা পরিচিত সব ক্রিকেটার বন্ধু বান্ধব জুনিয়ররা এসে শোক পালন করছেন। ওনার ফ্যামিলির সঙ্গে কথা হলো এই সবে মাত্র। ওনারা কিছু ইঙ্গিত করতে পারছেন না। দলের লোকের সাথে কথা বলে জানতে পেরেছি লোকটা নাকি বেশ স্ট্রেসড থাকতেন ইদানিং। কেন থাকতেন কাউকে কিছু বলতেন না। থ্যালিয়াম সালফেট ওভাবে ইনজেক্ট হতে থাকলে নাকি এরকমটা হওয়াও স্বাভাবিক, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ থাকবে ওনাকে এভাবে বিষ প্রয়োগ করার। এই হোটেলের সমস্ত কুকের ওপর কড়া নিষেধাজ্ঞা আছে। আপাতত হোটেলের সমস্ত আইটেমের স্যাম্পল নেওয়া হয়েছে এক্সামিন করবো বলে। দেখা যাক কি বেরোয়। আমার মন বলছে সবকিছু ক্লিন থাকবে,
ব্যাপারটা অত সোজা হবে না। আরে সে তো আমিও বুঝতে পারছি, অনেকের সঙ্গে দেখা করতেন, কতজনের সাথে কত কিছু খেতেন। এখন এভাবে সূচের গাদায় খড় খোঁজা, সরি, মানে খড়ের গাদায় সূচ খোঁজা কি আর চারটিখানি ব্যাপার? যাই হোক, দেখো কি হয়, আমায় জানিও। আপাতত যা বুঝছি এই কেস চলবে বেশ কয়েকদিন ধরে, আর এই খবরটা কভার করতেও হবে ভালোভাবে, তাহলেই তো চ্যানেলের টিআরপিটা ভালো বজায় থাকবে নাকি। আমায় আজকে বেরোতে হবে দুপুরের দিকে, তেমনটাই জানিয়েছে সুমনদা। একটু আগেই ফুলকপির বড়া আর ডাল দিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম। আজকে আমরা হোটেলের ভেতরে অনেকের সঙ্গে কথা বলতে পারলাম, মানে কথা বলেছে সুস্মিতা, আমি শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়েছি আর কি। টিমের মেম্বার, হোটেলের কিছু উচ্চ পদস্থ কর্মীর থেকে যা যা পাওয়া গেল সেগুলো কভার করে একবার আইসের ইনপুটও নিলাম। গড়পড়তায় খবর কিন্তু খুব বেশি এগোয়নি, চেষ্টা চরিত্র চলছে, আপাতত এর বেশি কিছুই না। আমি অমর্তর থেকে যা যা জানতে পেরেছি তার সবটা তো আর মিডিয়ার লোক জানছে না। আমি আর সুস্মিতা বসেছিলাম হোটেলের ক্যাফেটেরিয়া জায়গাটায়। এমন সময় দেখি দূরে অমর্ত হাত নাড়ছে। আমি সুস্মিতাকে নিয়ে এগিয়ে গেলাম সেদিকে। দেখলাম উল্টো দিকের সোফায় বসে আছেন একজন ভদ্রলোক। এনাকে দেখে বেশ চেনা চেনা লাগছিল। আমি আর সুস্মিতা এগোতেই অমর্ত পরিচয় করিয়ে দিল। ইনি হলেন বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট মিস্টার রূপক নন্দী। ও, এইবারে চিনতে পেরেছি। আরে ভদ্রলোক তো ক্রিকেট নিয়ে লিখেওছেন বেশ কিছু উপন্যাস, জার্নাল। ওনার আর্টিকেল তো বেশ বিখ্যাত বিখ্যাত কাগজে ছাপে। আমি কার্পণ্য না করে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে নিলাম। সুস্মিতাও হাত বাড়ালো। ভদ্রলোক একটি বেইজ কালারের স্যুট প্যান্ট পরে আছেন, গায়ের রং কালো, গালে খুদে খুদে সাদা দাড়ি ছেয়ে আছে, টিকালো নাকের উপর একটা বেশ মোটা পাওয়ারের চশমা। চুল কম, তবুও সাদা সাদা আছে কিছু মাথা ভরে। আমরা দুজনে বসলাম অমর্তর পাশে। রূপকবাবু কফিতে একটা চুমুক দিয়ে বললেন, আপনারা নিশ্চয়ই জার্নালিস্ট? সুস্মিতা হেসে বলল, হ্যাঁ স্যার, আমি সুস্মিতা, আর ও হলো ক্যামেরাম্যান শাওন। আমরা আপাতত এই কেসটা হ্যান্ডেল করছি। বাহ, গ্রেট। আপনারা কি আমার সম্পর্কে জানেন? এই যে বলেন স্যার, আপনার ব্যাপারে না জানাটাই তো একটা বড় ক্রাইম। তাই না? বেশ বেশ, আপনার অমর্তর বন্ধু? আমি বললাম, হ্যাঁ স্যার, অমর্ত এই কেসে অনেকটাই হাত পাকিয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি নতুন নিউজের। আপনারা নিউজ ক্যারি করবেন, সাধারণ মানুষে সেটা দেখবে। আপনারা নিউজের অপেক্ষায় থাকলে আপনাদের মধ্যে আর দর্শকদের মধ্যে পার্থক্য কোথায় বলুন তো? ছুটুন, দেখুন, রিসার্চ করুন। অমর্ত বলল, হ্যাঁ স্যার, ওরা ছুটোছুটি করেই চলেছে ক্রমাগত। এই তো কালকে রাত্রিবেলাতেও এসেছিল, আবার দেখুন কভার করে নিল। এই শাওন আমার খুব ভালো বন্ধু। রিসেন্ট একটা কেসে ও যেভাবে আমায় সাহায্য করেছে তার বলার অপেক্ষা রাখে না। ও, তাই নাকি? দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল টু হিয়ার। অমর্ত, তোমায় যেটা বলছিলাম, এই শ্রীবাস্তবের সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। মানে একটা সময় ওর খেলা হলেই সেই নিয়ে আমি কলাম লিখব বলে লাফালাফি করতাম। খেলোয়াড় ছাড়াও কিন্তু ও নিঃসন্দেহে একটা অসাধারণ মানুষ ছিল, বুঝলে? ঈশ্বরের এমনই করুণা যে ওকে তুলে নিলেন এত অল্প বয়সেই। তাও আবার দেখো, আইপিএল এর সময়। হ্যাঁ, দলের ওপর বেশ চাপ পড়বে বটে। হাজার রকমের ইনভেস্টিগেশন তো রয়েছে। হ্যাঁ, আমি নিজেও অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট এটার তদন্ত করতে চাই। দীর্ঘদিন আমি বাইরে ছিলাম, তবে এই খবর শুনে আজ সকালের ফ্লাইটে না এসে থাকতে পারলাম না যেন। অমর্ত এবার আমাদের দিকে তাকিয়ে বলল, তো বুঝেই গেলে তোমরা, এই ভদ্রলোক যখন তদন্তে আছেন তার মানে ধরে রাখো এর একটা না একটা নিষ্পত্তি ঠিক বেরোবেই। রূপক নন্দীর সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর ভদ্রলোক উঠে পড়লেন। আমরাও অপরদিকে ফেরার পথ ধরলাম। অমর্ত আমায় আলাদা করে বলল, একটা কাজ করো না, চলে এসো আমার ফ্ল্যাটে, দুজনে একসাথে কেসটা সলভ করা যাবে। আইডিয়াটা তো মন্দ নয়, কিন্তু আমায় তো অফিস যেতে হবে। আমার যাওয়া আসার কোনো ঠিক নেই। এই নাও, এটা রাখো। বলে আমার হাতে চাবি দিয়ে বলল, এটা যখন খুশি তখন এসো কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ। দরজার সামনে চিচিং ফাঁক বলে এটা ঘোরালেই দরজা খুলে যাবে। তুমি একটু তার কাটা মাল আছো জানো তো, কোনো মানে হয় এসবের? মানে হয় কিনা জানি না, তবে বেশ কিছু পুরনো কেস হিস্ট্রি নিয়ে তদন্ত করা উচিত আমাদের। রূপক নন্দী ফিল্ডে আছেন যখন,
তখন উনিও কিন্তু কড়া টক্কর দেবেন। ভদ্রলোকের রিসোর্স প্রচুর, একেবারে গোড়া থেকে মগডাল অব্দি হাত আছে, কিন্তু কখন প্যান্টের চেনে হাত বুলিয়ে টাকা ছুঁয়ে চলে যাবে ধরতেও পারবে না। তার মধ্যে উনি বিশাল শ্রীবাস্তবের পূর্ব পরিচিত। আচ্ছা, এতদিন উনি কোথায় ছিলেন? চেন্নাইতে ছিলেন, ওখানে কোনো একটা ক্রিকেট লিগে কমেন্ট্রি করছিলেন আর লোকাল কাগজে লিখছিলেন। ও, ভেরিফাই করেছো? হ্যাঁ, সেসব করে নিয়েছি একটু আগেই। ভদ্রলোকের গতকাল রাতের বোর্ডিং পাস পেয়েছি। বিগত 1 মাসের ডেকান ক্রনিকল পেপারে ওনার ধারাবাহিক কলাম বেরিয়েছে। তাহলে উনি এখন তোমার কম্পিটিটর? কাইন্ড অফ, তবে ওনার সঙ্গে টক্কর দিতে চাই না। ভদ্রলোকের থেকেও বেশ কিছু জিনিস জানতে হবে। হয়তো আমাকে সরাসরি অনেক কিছু বলতে চাইবেন না, তাই তুমি আর সুস্মিতা একটু ব্যাপারটাকে দেখো তো কি করা যায়। একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করব, তারপর তোমায় সবটা জানাবো। গুড, তাহলে আমি এখন একটু থানার দিকে যাই। অফিসার বাগচি দেখা করতে বলেছেন। তোমায় তাহলে বাড়িতে দেখছি আজ রাত্রে। বাই। হিমালয়ানে চড়ে পথের ধুলো উড়িয়ে দিগন্তের সঙ্গে মিলিয়ে গেল অমর্ত্য। আমি কি করব না করব ভাবতে ভাবতে সুস্মিতাকে বললাম, সিগারেট আছে? হ্যাঁ আছে, তবে ইনডেমেন্ট। খাবে? ওর না না, ও মাল আমি খাই না। বলছি, একটা গোল্ড ফ্লেক কিনে দাও না, মানি ব্যাগ আনতে ভুলে গেছি আজ। ঢপটা না দিলেও চলবে, সে আমি এনে দিচ্ছি। আমি মুচকি একটা হাসি দিলাম। মানি ব্যাগ এনেছি, কিন্তু ইচ্ছে করছে না নিজের পয়সায় সিগারেট খাওয়ার। ফোকাফুকি শেষ করে গাড়িতে চড়ে আবার আরেকটা জায়গায় যেতে হলো। তারপর একটা ব্রেক পেয়ে খানিক আড্ডা আর চা বিস্কুট খেতে খেতে আরেক জায়গায় দৌড়। মোটামুটি 8টার আগে নিঃশ্বাস ঠিকঠাক ফেলার ফন্দি আটতে পারিনি। আমাদের শহুরে মানুষগুলোর জীবনটা বড্ড ভেজাল। প্রায় 90% লোকগুলো নিজের পাওনা রোজগারের অর্ধেকেই খেটে বেড়াচ্ছে। পেটে খাওয়া দাওয়া নেই, শরীরে জলের পরিমাণ ঠিক নেই। খালি 1 গামলা দুধ চা, হয়তো বিস্কুট কিংবা বাবুজি কেক, আর তার সঙ্গে একখানা ফ্লেক, গোল্ড ফ্লেক কিংবা সিলকাট। সবার গ্যাস, সবার অম্বল, সবার পেট খারাপ, সবার অস্বস্তি। শারীরিক বিপর্যয়ের চূড়ান্ত মাত্রায় গিয়েও আমরা আবার পরদিন সকালে উঠে দাঁত মেজে স্যুট বুট পরে গলায় টাই ঝুলিয়ে ফেক স্মাইল নিয়ে বেরিয়ে পড়ছি। বাসে ট্রেনে ঘামাঘামি আর রোববার বাজারে দামাদামি, এইভাবেই সবাই জীবন কাটাচ্ছি। সেদিক থেকে দেখতে গেলে অমর্ত্যর একটা জীবন আছে। ও এসব থেকে অনেকটা দূরে, জীবনের চাপের বাইরে বেরিয়ে নিজের পছন্দের একটা কাজ করছে। এই 1 সেকেন্ড, আমিও তো এই কাজটাই করতে চেয়েছিলাম, তাহলে এখন এরকম জেলাস হচ্ছি কেন? মনে আছে, একটা বন্ধু বলেছিল 10 বছর বাদে কে কি ছিঁড়ছে তাতেই প্রমাণ হবে তার সাকসেস। ব্যাপারটাকে খুব স্ট্রং অ্যাডভাইস হিসেবে নিয়েছিলাম একসময়। ছেলেটা স্কলার ছিল, মোটামুটি 2টো স্টেপে 10 লাইনের অঙ্ক নামিয়ে দিত, আর আমরা তখনও 3 নম্বর লাইনে একটা প্লাস বা মাইনাস ভুল লিখে বসে আছি। অনুপম রায়ের ফ্রিজের ঠান্ডা শাকপাতা কিংবা রূপঙ্করের মিও আমরে গাইতো মালটা একা একা। আর কেউ কিছু টিটকিরি মারলে তখন ওই 10 বছরে ছেঁড়ার ডায়লগটা দিত। কিন্তু কি কপাল দেখুন, মালটা শুনলাম একটা কল সেন্টারে চাকরি করছে, তাও আবার জ্যাক নামে। না, আমি ওর কাজটাকে ছোট করছি না মোটেও, কিন্তু আমি জানি আগামী 10 বছরে ওর ছেঁড়ার শতাংশটা অনেকটা নেমে গেছে। ওর আশেপাশে থাকা 2 লাইনে অঙ্ক নামিয়ে যাওয়া ছেলেগুলো কেউ এখন পুনে, কেউ দিল্লি, কেউ বা ব্যাঙ্গালোরে রয়েছে। জানি না ভগবান, আমি আদতে কি ছিঁড়তে পারবো। মনে মনে এটাই বলে নতুন গোল্ড ফ্লেকের প্যাকেটটা ছিঁড়লাম। রাত 9টা নাগাদ বাড়িতে ফিরে আর শরীর দিচ্ছিল না অমর্ত্যর বাড়ি যাওয়ার। তারপর আগের কেসের রোমাঞ্চটা মনে করে প্রচন্ড পরিমাণে নেচে উঠলাম। আগের কেসটা অনেক কিছু শিখতেও পেরেছিলাম, তাই শেষমেশ অনেকটা ল্যাদ শেষ করে মা বাবাকে জানিয়ে বেরিয়ে পড়লাম বাক্স প্যাটরা গুছিয়ে। আবার আরেকটা নতুন অভিযান শুরু হবে। তবে এখন আমি এমপ্লয়েড ব্যক্তি, জানি না ঠিকঠাক অমর্ত্যর কাজে আসতে পারবো কিনা। ও, এসে পড়েছো? দেখো, তুমি আমার আগেই ঢুকে গেছো। ঘরের দরজা খুলে অমর্ত্য জুতো খুলছিল। আমি তখন সোফায় বসে চেলসি আর নিউ ক্যাসেলের একটা ম্যাচ দেখছিলাম। হ্যাঁ, চলে এলাম বাড়ি ফিরে। এই 1 সেকেন্ড বলে আমি অমর্ত্যর কাছে গেলাম। ওর জামাটার কাছে গিয়ে হালকা করে শুকলাম।
অমর তো হেসে বলল, এই কি হচ্ছে কি? আরে আমি কি গে পার্টিতে ডেকেছি নাকি? আরে ধুর, আমি তোমার ভাবনা চিন্তার থেকেও স্ট্রেট। কার সাথে ডেটে গেছিলে? ডেট? হুস, এদিকে ক্রিকেটের খুনের মামলায় পুলিশের ফেটে হাতে চলে এলো, আর এখানে আমি ডেট মারালে আর রক্ষে থাকবে না। দেখো, আমি কিন্তু লেডিস পারফিউমের গন্ধ চিনি, আর একটা মেয়ের পারফিউমের গন্ধ ছেলেটার গা থেকে তখনই পাওয়া যায় যখন তারা কাছাকাছি আসে। হ্যাঁ, তোমার ঠোঁটের বাদিকে একটা লিপস্টিকের আবছা দাগও লেগে আছে। মেয়েটা নিশ্চয়ই ম্যাট লিপস্টিক ব্যবহার করে না, তাই না? উফ, পুরো ভিজে গেল, পুরো উড়ে গেলাম শার্লক হোমস। একেবারে যেন কোনান ডয়েলের বইয়ের পাতা থেকে উঠে এসেছেন আপনি। আমি কিন্তু একটাও আন্দাজে ঢিল ছুটিনি। এই এই, সত্যি করে বলো, সত্যি করে বলো, কাউকে বলবো না। কাকি বা বলবে? কে জানে। আরে বলেই ভালো না মাস্টার, কার ঠোঁটের বোটক্স হয়েছ তুমি? যা, ধরা পড়েই গেলাম শেষমেশ। একটা ডেটে গেছিলাম বটে, ওই বাম্বল অ্যাপ থেকে আলাপ। মেয়েটা সাহসী, সুন্দরী, কিন্তু মাত্রাতিরিক্ত বোল্ড। ক্লিভেজ খানা যে শুধু আই টেস্টের জন্য বের করে রাখেনি সেটা তো পরিষ্কার। সিডাকশনকে রীতিমতো মানে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাই বুঝি? তা মেয়েটার কাছে আধার কার্ড ছিল? হ্যাঁ ছিল, রেস্তোরাঁয় খেয়ে দিয়ে তাদেরই হোটেলে গিয়েছিলাম। মোটের ওপর জমজমাট কেটেছে রাতটা। বাহ, বেশ বেশ, তুমি তাহলে মেয়েটার সিডাকশনে ধরা দিয়েছ। ধরা? না না, এই একবারই। আমারও মনে হয় না ওই মেয়ে আর আমায় যোগাযোগ করবে বলে। পাক্কা দেবদা হয়ে গেছে সমাজটা। মানে? ওই যে সবাই এখন সানডে শিলাকে দেয় আর মানডে মোনাকে। কোনো মানে হয়? আজকে রাতটা চিলি প্রন আর ফ্রাইড রাইসে বেশ জমে উঠল। সেই সঙ্গে দুজনে দুটো ম্যাগনাম নিয়ে গ্যাঙ্গাম স্টাইল শুনতে শুনতে খেয়ে নিলাম। অমর তো হেসে বলল, চিল্ড বিয়ার আর এই প্রন আইটেম হলে আমার আর কিচ্ছু লাগে না, বুঝলে? আমার যদিও আগে বিয়ার চলতো না, কিন্তু এখন চল। ম্যাগনাম যে বানিয়েছে সে অনেকটা মায়ের মতো, জানো তো শাওন। জাস্ট বানিয়ে দিয়ে বলেছে, এই নে বাবা, তোরা খা। আমি হেসে উঠলাম ওর কথায়। তবে মাথার মধ্যে চিন্তা হতে লাগলো আগামীকাল সকালের। কখন যে সুমনদা ডাক দেবে, যদি ফোনে না জেগে উঠি। যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার ডিপ ঘুমকে ভাঙাতে পারেনি সুমনদার 12টা মিসড কল। 13 নম্বরে জেগে উঠতেই ফোনের ওপার থেকে শুনতে পেলাম, কি ব্যাপার কি শাওন? তুই কি ছেলে খেলা করছিস নাকি? কখন থেকে ফোন করে যাচ্ছি, একবারও রিসিভ করছিস না। তোর প্রবলেমটা কি বলতো? আমি কিন্তু সুভাষ স্যারকে রিপোর্ট করবো এবার। আমি কোনো মতে ব্যাপারটা ম্যানেজ করতেই দেখি বাড়ি ফাঁকা। অমর তো বাড়িতে নেই। আমাকেও এখন বেরোতে হবে। কোনো মতেই নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করে রেডি হয়ে নিলাম। এখন তো আর আমায় গাড়ি নিতে আসবেও না, তাই পায়ে হেঁটেই রওনা দিলাম। এখান থেকে অফিসের দূরত্ব খুব বেশি নয়। 1 কিলোমিটার হেঁটে অফিস চলে যাওয়াটাও আমার পক্ষে খুব একটা কষ্টকর নয়। ক্ষমতার চেয়েও খানিকটা বেশি হেঁটে পৌঁছলাম অফিসের দোরগোড়ায়। সেখানে গিয়ে ঘটল এক অদ্ভুত অভিজ্ঞতা। সুস্মিতা অলরেডি বেরিয়ে গেছে কভার করতে আরেকজনের সঙ্গে, আর আমায় প্রায় 5 ঘন্টা চুপচাপ বসিয়ে রাখা হলো একটা এসি ঘরে। ফোনটাও ব্যবহার করতে বারণ করলো। বড্ড খেপে গেলেও কিছু করার নেই। তারপর সন্ধে 6টার সময় যখন খাবার খেতে যাব ভাবছি, ঠিক তখনই পাঠিয়ে দিল গুঞ্জন বলে একজনের সঙ্গে একটা মার্ডার কেস কভার করতে। সুমনদা মুচকি হেসে ব্যঙ্গ করে বলল, এভাবে দেরি করে এলে সেম ট্রিটমেন্ট পেতে হবে। আর যদি একেবারেই ইরেগুলার হতে চাস তাহলে বলতে পারিস, মেদিনীপুর কিংবা ঝাড়গ্রামে পাঠিয়ে দেবো। আমি মাথা নিচু করে রইলাম। একদিন মিস করেছি বলে একটু বেশি হাব ভাব দেখালো না? সালা লোকটাকে ভালো ভেবেছিলাম, এখন দেখছি দিলে খচ্চর একটা। ঠিক পুলিশদের যেভাবে সুন্দরবনে ট্রান্সফারের ধমকি দেওয়া হয়, ওভাবেই যেন আমাকেও দেওয়া হলো। তবে বেটার জায়গা বলেছে। এই স্বল্প দিনের চাকরি জীবনে আমার অভিজ্ঞতা হয়েছে কিছু মার্ডার কেসের জিনিসপত্র সচক্ষে দেখার। তবে আজকে যেটা কভার করতে গিয়েছিলাম, সেটায় বডি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাইপাসে বাইক অ্যাক্সিডেন্ট, একেবারে ছিটকে গেছে বডি চারিদিকে। গাড়ি চলছিল 70-80 বেগে। গাড়িতে একটি কাপল বসেছিল সম্ভবত। মেয়েটি উড়ে রাস্তার এক কোনায় ছিটকে গেছে, আর ছেলেটির কথা তো বাদই দিলাম। শ্রেডেড চিকেনের মতো সে ছড়িয়েছিল রাস্তার বিভিন্ন অংশে। আমার মনটা ভালো লাগছিল না, কারণ সেখান থেকে আবার আরেকটা পলিটিক্যাল মারপিট কভার করতে যেতে হয়েছিল।
স্যার দিনে 1000টা করে পলিটিক্যাল কনফ্লিক্ট হয় বলেই আমি ওসবের মধ্যে যেতে চাই না। কিন্তু সুমনদা আমায় যেভাবে আজ ফাঁসিয়ে দিল, তাতে এরপর কবে যে বিশাল শ্রীবাস্তবের কেসে যেতে দেবে কে জানে। অফিসে ফিরে সুমনদাকে রিকোয়েস্ট করলাম, দাদা দাদা আমি এবার থেকে হেডফোন কানে দিয়ে ঘুমাবো, এই সব কেসে যেতে আমার ভাল লাগে না। সুস্মিতা কি সুন্দর কভার করছে বিশাল স্যারের কেসটা, ওটার প্রথম থেকে আমিই তো আছি, আমি কভার করি না। ওটা একটা এমার্জেন্সি কেস, মানে যখন তখন ডাকবো তখনই চলে আসতে হবে। তুই একটা ইরেসপন্সিবল ছেলে, তোকে নিয়ে ভরসা করা যায়? না না, আমি আর একটাও কল মিস করব না। এই প্রমাণ চাই, এই এই এক্ষুনি করো, ধরে নিচ্ছি। তুই ফাজলামি করছিস আমার সঙ্গে? আরে সরি সরি সরি, প্লিজ প্লিজ শোনো না, এরকম ওটা করো না দাদা, এরকম ওটা করো না। আমি 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 পাক্কা হাজির হয়ে যাব, দেখো পিঙ্কি প্রমিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে কাল থেকে সোমবার সকাল অবধি আমার ইউনিট বন্ধ থাকছে। আমার আন্ডারে যারা আছিস সবাই কাল সন্ধে থেকে সোমবার সারাদিনটা ছুটি পাচ্ছিস। ও, জানতাম না তো। জানতিস না? আবার মিথ্যে কথা। এই সরি সরি সরি, তাহলে তাহলে কাল সকালে ফোন দিও, আমি ধরবো তোমার কল। ঠিক আছে, সুস্মিতা কন্ট্যাক্ট করে নেবে। রাতে ক্লান্ত শরীরে অমর্তর ঘরে এলাম 3টের দিকে, কারণ সুমনদা আবারও আরেকটা জায়গায় পাঠালো। কি আর করি, ফোন কলের মাসুল যে এভাবে দিতে হবে তা জানা ছিল না। অমর্ত তখনও জেগে সোফায় বসে আছে, বসে বসে ম্যাগি খাচ্ছে আর এক দৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে। জুতো খুলে আমি বললাম, কি ব্যাপার, এখনো জেগে রয়েছে যে? না, ঘুম আসছে না গো আমার। আজকে বিশাল শ্রীবাস্তবের কেস নিয়ে সারাটা দিন ঘোরাফেরা করেছি, রূপক নন্দীর সঙ্গে ইনভেস্টিগেশন করেছি, প্লাস তোমার কালিগ সুস্মিতার সঙ্গেও কথা বলেছি। ফোনটা খুলে দেখো, তোমায় 3বার কল করেছিলাম। আমি ওকে বুঝিয়ে আজকের কথাগুলো বললাম, সেই সঙ্গে এটাও বললাম গতকাল রাত থেকে সোমবার অবধি আমি অ্যাভেলেবেল থাকতে পারবো। অমর তো সেই শুনে বলল, বুঝলাম, তোমার কালিগ সুস্মিতা মিষ্টি হওয়ার সাথে সাথে খুবই বুদ্ধিমতী মেয়ে। বিশাল শ্রীবাস্তবের যে কটা হিডেন কেস ছিল সেগুলো নিয়ে মেয়েটা কালকে স্টাডি করেছে রীতিমতো, সেখান থেকে ফিল্টার আউট করে 5-6টা কেস বের করেছে। তাই নাকি? আমার সাথে আজকে সারাদিনে একবারও কথা হয়নি, তুমি একটু ডিটেলসে বলতে পারবে? আগে ফ্রেশ হয়ে এসো, তারপর আমাদের ইনভেস্টিগেশনের ডিটেলস তোমায় জানাচ্ছি। ম্যাগি বানাচ্ছি একটা, জলদি ফ্রেশ হও। বাথরুমে গিয়ে ফ্রেশ হতে হতেই সুস্মিতাকে একটা টেক্সট করলাম। ওর লাস্ট সিন এমনিতেই দেখা যায় না, এখন দেখলাম একটা টিক পড়েছে মাত্র। বুঝলাম মেসেজ করে লাভ নেই। অমর তো ম্যাগি নিয়ে এসে রেখেছে সেন্টার টেবিলে। জামা কাপড় গলিয়ে ম্যাগির প্লেটটা হাতে নিয়ে বুধ হয়ে বসলাম। ও বলতে লাগলো, বিশাল শ্রীবাস্তবের জীবনে বেশ কয়েকবার নানান কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। যেহেতু এটা একটা মার্ডার সন্দেহ করা হচ্ছে, তাই সেই সব কেসগুলোকেও খতিয়ে দেখা বাঞ্ছনীয়। প্রথমেই আসি, আজ থেকে 19 বছর আগে একজন জুনিয়র প্লেয়ারের এগেনস্টে ফাউল প্লের অভিযোগ আসে। কি ফাউল প্লে হয়েছিল সেটা যদিও ভারতীয় বোর্ড সেভাবে বেরোতে দেয়নি, তবে সেই অভিযোগে জুনিয়র প্লেয়ারের একার দায়ী ছিল না। অনেকেরই মতে বিশাল শ্রীবাস্তব তাতে জড়িয়েছিলেন, ফলে সেই জুনিয়র প্লেয়ারের ক্যারিয়ার এক প্রকার শেষ হয়ে যায়। বর্তমানে তিনি কেরালার একটি ক্লাবে কোচিং করান। এরপরে যখন বিশাল শ্রীবাস্তব বেশ প্রভাবশালী হয়ে পড়েন, তখন তার একটা ওডিআই সফরে এক ইন্দো ব্রিটিশ মিডিয়া পার্সোনালিটির সঙ্গে নানান রটনা রটেছিল। শোনা যায় সেই সফরে গিয়ে নাকি নিজের 8 বছরের বিবাহিত স্ত্রীকে চিট করেছিলেন ভদ্রলোক, এবং সেই মিডিয়া পার্সোনালিটির সঙ্গে আফটার ম্যাচ ট্রাভেল করেছিলেন। এরপরেও নাকি অনেকবার তারা একসাথে বিভিন্ন দেশে ঘুরেছেন। এখান থেকে মূলত একটা ফ্যামিলি অ্যাঙ্গেল উঠে আসে, যাতে ভদ্রলোকের নিজের ফ্যামিলি মেম্বারদের থেকেও খুন হওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু ফ্যামিলি মেম্বাররা খুন করার হলে অন্য সময় নানানভাবে করতে পারতেন। এভাবে আইপিএল চলাকালীন খুনটা তাদের পক্ষে ঠিক যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বিষ দেওয়া হলেও তা খুব আগে থেকে শুরু হয়নি, সম্ভবত সপ্তাহ 1.5 ধরে চলছে। এরপর খেলা থেকে বিদায় নেওয়ার সময় আরেকটি ঘটনা ঘটেছিল, যাকে খুব সন্তর্পণে চাপা দেওয়া হয়েছিল। বিখ্যাত স্পিনার সোহাগ রাজপুত এক সময় বিশাল শ্রীবাস্তবের টিমমেট ছিলেন। সোহাগ রাজপুতের মেয়ে তানিয়া রাজপুতের সঙ্গে নাকি একদিন অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায় বিশালকে। তানিয়ার বয়স তখন 15, একেবারে ইল্লিগাল একটা ব্যাপার। যাতে সব দিক সুস্থ থাকে, তাই সোহাগ নিজের মেয়েকে জার্মানি পাঠিয়ে দিয়েছিলেন আর বিশালের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন।
আমি এতক্ষণ চুপচাপ শুনছিলাম। বললাম, ভদ্রলোকের চরিত্র তো বেজায় খাসা, মানে দুর্নীতি, সেক্স, পরকীয়া সবই দিনলিপিতে ছিল। দিনলিপি কিনা জানি না, তবে জীবনলিপিতে ছিল বটে। এই লোকের শত্রু থাকার শেষ নেই, কিন্তু সবার সঙ্গে কথাবার্তা বলে জেরা করেও এখনো অবধি পুলিশ কোনো সঠিক তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। যারা মূলত ওনার খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলেন সকলকেই অনেকবার করে জেরা করা হচ্ছে, স্যাম্পল নেওয়া হচ্ছে, কিন্তু যাতে করে বিষ দেওয়া হতো তার কোনো চিহ্ন পাওয়াই যাচ্ছে না। সেটাই স্বাভাবিক। ওখানে তো আর তোমার আমার মতো লোক গিয়ে বিষ খাওয়াতে পারবে না। যে বিষ খাইয়েছে সেও খুব চ্যানেলওয়ালা, ক্ষমতাশালী লোক। সে ব্যাপারটা এভাবে সাজাবে না যাতে দুদিনে ধরা পড়ে যায়। এখন এই কেসগুলো নিয়ে স্টাডি তো করতেই হবে, সিসিটিভি ফুটেজ নিয়েও চেকিং চালাতে হবে। ওনার রুমের আশেপাশের সমস্ত ফুটেজ নেওয়া হয়েছে। উনি যাদের যাদের সঙ্গে সেদিন কথা বলেছেন, দেখা করেছেন, তার একটা আলাদা লিস্ট বানানো হয়েছে। ফোন কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ সব থেকে ফাইন্ড আউট করে যে লিস্ট বানানো হয়েছে তাতে 5-6 জনের বেশি নেই। তাই? কে কে? দুঃখের কথা, কেকেআরের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিল্ডিং কোচ আছেন। আর বাকি দুজন হলো তার ছেলে কার্তিক এবং হোটেলের ম্যানেজার দিলীপ জাডেজা। কিন্তু সেই দিনের বানানো লিস্ট দিয়েই বা কি আর সবাইকে পাবে? 10 দিনের একটা তালিকা বানালে হতো না? পুলিশের লোক সেটাই করছে বাবু। গত 10 দিনের সমস্ত ডেটা তোলা হচ্ছে। ভদ্রলোক কিন্তু মৃত্যুর আগের 2 দিন একেবারেই নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন। মাঝে মাঝে বেরোতেন, হাসাহাসি বন্ধ, কেমন যেন ওই রুক্ষ মেজাজের লাগতো ওনাকে। জটিল কেস ভাই, খুবই জটিল কেস। এটুকু তো নিশ্চিত, খুনি যেই হোক না কেন সে 10 দিন ওখানে থেকে নিশ্চিত হতো যে ভদ্রলোক ওই বিষ গ্রহণ করেন কিনা। সে তো বটেই, কারণ এই 10 দিনে 1 বা 2 দিন বাইরে বেরিয়ে কিছু খেলেও টানা কিন্তু বাইরে যায়নি ওরা। কারণ পরপর 4টে হোম ম্যাচ পেয়ে কলকাতাতেই রয়েছে টিম। তবে এবার টিম বেরোনোর কথা ভাবছে, কারণ আগামী ম্যাচ পাঞ্জাবে রয়েছে। অ্যাওয়ে ম্যাচ বলে কথা, যেতে তো হবেই। ম্যাগির প্লেটটা টেবিলে রেখে আমি বললাম, এই কেসগুলো ছাড়া আর কোনোভাবে কি এই খুন হতে পারে অমর্ত্য? এদের হাতে যা ক্ষমতা, যে কোনো খবর চাপিয়ে রাখতেই পারে। যেগুলো বললাম সেগুলো তো চাপা খবর, কিন্তু খুঁড়ে খুঁড়ে গর্ত থেকে ঠিক বের করা হয়েছে। তোমার কি মনে হচ্ছে শাওন, এদের মধ্যে কার দ্বারা খুন হতে পারেন বিশাল? সবার থেকেই, আবার কারো থেকেই নয়। খেয়ে জানে কার থেকে এই বিষ এলো। যাই হোক, এবার আমায় ঘুমোতে যেতে হবে ভাই। থ্যাঙ্কস ফর দ্য ম্যাগি। ওটার জন্য আবার থ্যাঙ্কস কে বলে? যাই হোক, তুমি গিয়ে ঘুমাও, আমায় কিছুক্ষণ ভাবনা চিন্তা করতে হবে। জাস্ট এইটুকু ডিটেলস জোগাড় করেছো আজকে? না না, সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক খোঁজাখুঁজির পর এই অবধি এসেছি। একবার রূপক নন্দীকে কল করবো ভাবছি, বুঝলে। যাও, তুমি শুয়ে পড়ো। পরদিন সকাল সকালই ঘুম ভেঙে গেল। আর মোরা ভেঙে উঠে কফি বানিয়ে অমর্ত্যকে ডেকে তুললাম। ওর চোখ এখনো টকটকে লাল, বোধহয় ভোরবেলা ঘুমিয়েছে। তবে ঘুমের আগে আমায় টেক্সট করে রাখায় তুলে দিলাম। সে মেসেজ করে শুয়েছিল, আমি যদি না উঠি গরম জল ছুঁড়ে মারবে। তাই ওর পা ধরে টেনে হেঁচড়ে তুলেই দিলাম। কেমন তড়াক করে উঠে বলল, দেখি, সরো সরো, একটু পুশ আপ মেরে নি। বলেই মাটিতে নেমে কসরত করতে শুরু করলো। তারপর 3 সেট মেরে হঠাৎ বলল, আজকে কি পড়বে? হ্যাঁ, কি পড়বো মানে? পড়াশোনা শেষ কবে? রাতের পার্টিতে কি পড়বে জিজ্ঞেস করলাম, নাকি জাঙ্গিয়া পরেই যাবে? তুমি কি করে জানলে? কাল আমায় ইনভাইট করেছে সুস্মিতা। কাজের চাপে তোমায় আর বলা হয়ে ওঠেনি। যাই হোক, আজ তাহলে 9টা নাগাদ যাচ্ছি, আমি আর তুমি। বলেই সে বাথরুমে ঢুকে গেল। সালা, আবার অমর্ত্যকে কেন ইনভাইট করলো সুস্মিতা? অমর্ত্যর চেহারা ভালো, লম্বা চওড়া, বেশ ম্যাচিওর কথাবার্তা, ভালো ভয়েস। তার মানে কি অমর্ত্যকে ওর পছন্দ হয়েছে? গতকাল খুব কাজ করেছে ওরা একসাথে। ও, আমার কাছে এখন বেশ ক্লিয়ার ব্যাপারটা। কফি শেষ করে কাপগুলো মেজে বেরিয়ে পড়লাম আমি। আজকে সারাদিন সুস্মিতার সঙ্গে ঘোরাফেরা হলো বটে, তবে আমি ওর সঙ্গে কথা বলিনি বেশি। কি গো, আজ বেশ চুপচাপ যে? কিছু হয়েছে? না, কি আর হবে। আজ আসছো তো পার্টিতে? হ্যাঁ, আসছি। অমর্ত্যকেও ইনভাইট করেছো শুনলাম। হ্যাঁ, তোমার বন্ধু কিন্তু খুব কাজের লোক। যেভাবে ঘুরে ঘুরে হিডেন নিউজ গ্যাদার করছিলেন, খুব ইমপ্রেসিভ। তা তো বটেই। আচ্ছা, তুমি সুশান্তর বাড়ির পার্টিতে অমর্ত্যকে যে ইনভাইট করলে, ও কিছু মনে করবে না? ওহো, দেখেছো, তোমায় বলাই হয়নি। সুশান্তর বাড়িতে হঠাৎ করে ওর রিলেটিভরা এসে পড়েছে, তাই পার্টিটা আজ আমার ফ্ল্যাটেই হবে। ও, ঠিক আছে,
চলে আসবো সময় মতো। মনটা অজান্তেই কেন জানি না খারাপ হয়ে গেছিল। আমি কি অমর্ত্যকে হিংসা করি? না, এমনটা তো নয়। আমার ওকে হিংসা করার কারণ নেই মোটেই। তাহলে কি সুস্মিতাকে আমি একটু একটু হ্যাঁ দোষ, কি সব কথা ভাবছি। না 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 না, শি ইজ জাস্ট মাই কলিগ, দ্যাটস অল। ব্যাস এতটুকুই। ফ্ল্যাটে ঢোকার আগেই দেখলাম একজোড়া হাসপাবিসের ব্রাউন জুতো দরজার সামনে পড়ে রয়েছে। হঠাৎ কে এলো অমর্ত্যর কাছে। নিজের জুতো খুলে ঘরে ঢুকেই দেখি স্বনামধন্য রূপক নন্দী বসে আছেন সোফায়। ডাইনিং ঘরের মাঝখানেই সোফা সেট রয়েছে, আর রূপক বাবুর উল্টো দিকের দেয়ালে একটা সাদা বোর্ডে ছোট ছোট নানা রঙের কাগজ প্লট করা। রূপক বাবু হেসে বললেন, আরে ইয়াং ম্যান, এসো এসো। এক্ষুনি তোমায় নিয়ে কথা হচ্ছিল তোমার বন্ধুর সঙ্গে। বলছিল তোমার আসার সময় হয়ে এসেছে, আর তুমিও এসে পড়লে। শাওন, তুমি ফ্রেশ হয়ে এসো জলদি। এখানে আমরা প্লট করে করে খোঁজার চেষ্টা করছি। আমি হালকা হেসে বাথরুমে চলে গেলাম। আজকের সারাদিনে কাজ তেমন কিছুই হয়নি। বেশিরভাগ সময় সুস্মিতার সঙ্গে বসেই ছিলাম। ও বকে যাচ্ছিল এই কেসের নানান ব্রেক থ্রু নিয়ে, কিন্তু আমি ঠিক মন দিতে পারছিলাম না তাতে। ও তো আর প্রাইভেট ডিটেকটিভ নয়, কিংবা ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্টও নয়। তাহলে এভাবে একটা কেস নিয়ে ওর নাচা গানা করার দরকার কি? সুমনদা তোল্লাই দিয়ে বলেছে, যত পারবি নিউজ জোগাড় কর। ব্যাস, মেয়ে একেবারে এন্থু পেয়ে গেছে তা শুনে। বাথরুম থেকে বেরিয়ে আমি জয়েন করলাম ওদের সঙ্গে। তাহলে অমর্ত্য, তুমি আলাদা করে ওর ছেলেকে ইনভেস্টিগেট করবে না বলছো? করে কি হবে বলুন স্যার? ছেলে এটাও জানে না তার বাপ অর্জুন পুরস্কার পেয়েছিল কি না, বাবার পছন্দের ইনিংস জানে না, এমনকি বাবা কাদের হয়ে রঞ্জি খেলেছিল তাও জানে না। জন্ম তামিলনাড়ুতে হলেও উনি যে বিহারের হয়ে রঞ্জি খেলেছিলেন সেটা তো সবাই জানে, কিন্তু তার ছেলে নাকি সেটা জানে না। এমন সাদা চামড়ার দেশে হারিয়ে যাওয়া ছেলের থেকে জিজ্ঞাসা করার চেয়ে ওনার বাড়ি যে নিউজ পেপার দেয় তাকে জেরা করা অনেক ফ্রুটফুল। বাপ রে বাপ, তুমি তো বেশ চটে আছো দেখছি। ঠিক আছে ঠিক আছে, তবে বিশালের রিলেটিভদের ব্যাপারটা একটু ভেবে দেখবে কি? স্যার কিছু মনে করবেন না, ওর রিলেটিভের অ্যাঙ্গেলে আমরা কেন যাব? যতদূর জানি দূর দূর পর্যন্ত তার কোনো ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত রিলেটিভ নেই। যেহেতু 10 দিনের ডিটেলস ঘাঁটছি, তাই সেটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে কি? তাও ঠিকই বলেছো, তবে একবার বিষের উৎসটা জানতে পারলে খুব ভালো হতো। বিশাল শ্রীবাস্তবের বর্তমানে কোনো ডায়েটিশিয়ান ছিল না। তিনি কি কি খেতেন খুব একটা কেউ বলতেও পারছে না। তবে হোটেল থেকে যা খেয়েছেন তার মধ্যে দিয়ে পয়জন আসেনি। ছুটখাট বিভিন্ন জিনিস খেতে পারেন, তার সবটা আমরা খুঁজে পাবো না। তাই আমার মনে হয় বিষের থেকেও বিষ যে দিয়েছে তাকে খুঁজে বের করাটা অধিক দরকারি। তাহলেই বিষকে খুঁজে পাওয়া যাবে। ওর স্ত্রীর থেকে তো শুনলাম ওর প্রিয় খাবার দাবারের কথা, খুবই নর্মাল। বাট আই থিঙ্ক তাতেও খুব একটা হেল্প হবে না। এখানে টোটাল 5টা কেস রয়েছে যেগুলো থেকে খুনিকে চিহ্নিত করা যেতে পারে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস ভাবছিলাম, মানে ওই বিশাল শ্রীবাস্তব নিঃসন্দেহে ক্রিকেট দুনিয়া একটা বড় নাম। তিনি তার চেনাশোনা কাউকে খেলার দুনিয়ায় নিয়ে আসেননি কেন? ক্রিকেট দুনিয়ায় ওভাবে হুটহাট করে আসা যায় না। আমাদের দেশে কম্পিটিশন অনেক। সুনীল গাভাস্কার যত বড় নামই হন না কেন, তার ছেলে কি সেই লেভেলের ধারে পাশেও যেতে পারলো না? তবুও মানে ট্রাই করলো না, যদিও এটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা স্যার, আপনি তো ক্রীড়া জগতে অনেক দিন আছেন, আপনি কখনো কাউকে পুশ করেছেন? দেখলাম রূপক নন্দীর মুখটা হঠাৎ করেই থমথমে হয়ে গেল। একটু যেন ঘাবড়ে গিয়ে বললেন, হ্যাঁ? ও না না না, আমি ওসব পক্ষপাতিত্বকে আমল দিই না খুব একটা। আর আমার ফ্যামিলি কিংবা ফ্রেন্ড জোনের কেউই খেলাধুলায় ইন্টারেস্টেড ছিল না। যাই হোক, তাহলে কোনোভাবেই এগোনো যাচ্ছে না, তাই না? কিন্তু স্যার, পরশুর পরের দিনই টিম ভোরের ফ্লাইটে বেরিয়ে যাবে। খুবই টাফ হবে তারপর ওদের ক্যাচ করা। হ্যাঁ, সে তো বটেই। দেখি কালকের দিনটা তো রয়েছে, কতদূর কি করা যায়। আমি এখনো অবধি যাদের সঙ্গে কথা বলেছি তাদের স্টেটমেন্ট ব্রিফ কপি করিয়ে এনেছি। এই নাও ফাইলটা, পড়ে দেখো যদি কোনো ব্রেক থ্রু পাও। আজ তাহলে উঠলাম, কাল দেখা হবে। গুড নাইট অমর্ত্য। গুড নাইট। বলে একটা মিষ্টি হেসে ভদ্রলোক নিজের দামি জুতো পায়ে গলিয়ে বেরিয়ে পড়লেন। আমি ফ্রিজ থেকে রিয়েল জুস বের করে তাতে একটা চুমুক দিয়ে বললাম, লোকটা বড্ড ক্রিপি। এই কোনো কিছু এগুলো আদৌ?
এগোচ্ছে না পিছোচ্ছে বলা মুশকিল। রূপক নন্দী কেমন? বলতে পারছি না, উনি একজন গ্রেট হেল্প, বাট আমাদের সঙ্গে বসে জিজ্ঞাসাবাদ তদন্ত সবই করছেন, ওই আর কি। পরশু তো ষষ্ঠী, তার মধ্যে আপনার মূর্তি গড়া হবে তো? মূর্তি করতে পারবে কিনা জানি না, তবে আরো কিছু সরঞ্জামের খোঁজ করতে হবে। ওরা বেরিয়ে যাওয়ার আগেই ওদের ধরতে হবে। তাহলে আজকে পার্টি যাওয়া বন্ধ, তাই তো? না না, 1-1.5 ঘন্টার জন্য পার্টিতে গেলে অসুবিধা কিছু নেই। তাছাড়াও সুস্মিতার টেক্সট পেয়েছিলাম, ও বলল ওর কাছে কিছু একটা এসেছে। ও গ্রেট, ঠিক আছে, তুমি ফাইল টাইল ঘাটাঘাটি করো, আমি বরং একটু রেস্ট নিই। সত্যি বলতে আমার খুব একটা রেস্টের দরকার ছিল না, এই কেসে যেন আমি থেকেও নেই। সুস্মিতা আর অমর তো একসাথে কাজ করছে, আর আমি যেন কিছু জানি না। এরকমটা কিন্তু আগের বার হয়নি। ওই ছবিয়াল খুনির কেসে আমি অনেক জায়গায় অমর্তর সঙ্গে গিয়ে জিজ্ঞাসাবাদে থেকেছি, এবার যেন নিজের কাজের চাপে সেগুলোও পারলাম না। প্রায় 8:30 নাগাদ অমর্ত আমায় তৈরি হতে বলল। আমার সঙ্গে বিশেষ কিছু জামাকাপড় আনিনি, তাই একটা কালো শার্ট আর সিলভার প্যান্ট পরে নিলাম। অমর্ত জাস্ট একটা ওভারসাইজ টি শার্ট পরে নিল, তাতেই ওকে কি সুন্দর লাগছে, আর আমায় সালা ওয়ানজা মারলো কেমন কাকের ঠ্যাঙের মতো লাগে। গায়ে পারফিউম মেরে নিয়ে জুতো গলিয়ে ওর বাইকের পিছনে উঠে বসলাম। সুস্মিতার বাড়ি আমি আগে কখনো যাইনি, তবে ওর কারেন্ট লোকেশন পাঠিয়ে দেওয়ায় কোনো অসুবিধাও হয়নি। বিক্রমগড় বাজার পেরিয়ে একটা পেস্তা রঙের অ্যাপার্টমেন্ট, তার দোতলায় 2 নম্বর ফ্ল্যাটটা থেকে হালকা হালকা গানের আওয়াজ নিচ থেকেই পাচ্ছিলাম। ওরে বাবা, দোতলায় উঠেই দেখি কতগুলো জুতো ওর ঘাড়ের উপর উঠে পড়ে আছে। ভালোই লোক এসেছে তার মানে। এক সাইডে আমি আর অমর্ত জুতো খুলে ঘরে ঢুকলাম। সারা ঘর অন্ধকার, দেওয়ালে লাগানো RGB আলো নানান লোকের মুখের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইসব নাচা গানা ঝাঁকানাগা জিনিসপত্র আমার ভালো লাগে না অতটা। মানে ভালো লাগে, বাট চেনা লোকের মধ্যে হলেই ভালো হয়। অনেকগুলো অচেনা মুখের মধ্যে নিজেকে সেভাবে মেলে ধরাটা টাফ। তার মধ্যে অন্ধকারে যাদের চিনি তাদেরকেও বুঝতে পারছি না। আমি আর অমর্ত উন্মত্ত মাতাল দামরা কিছু চেহারার ফাঁক পকর দিয়ে এগিয়ে যখন টেবিলের ধারে পৌঁছলাম, তখন আমার শির দ্বারা বেয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। টেবিলের উপরে একটা মেয়ে বসে আছে, পরনে স্কার্ট, কিন্তু অন্ধকারে কি রং তা আন্দাজ করা যায় না। তার ঠোঁটে ঠোঁট গুজে নিজেকে মিলিয়ে দিয়েছে এক যুবক। দুজনে স্মোচ করে যাচ্ছে ধীরে ধীরে, রসিয়ে রসিয়ে। এই গাঢ় অন্ধকারেও আমি মেয়েটাকে চিনতে পেরেছি। হঠাৎ ডান দিক থেকে কেউ একটা এসে হাত মিলিয়ে বলল, আরে শাওন, এত দেরি হলো কেন তোমার? এই দেখো, চিনতে পারে না। আরে আমি সুশান্ত, আমার বাড়িতে হঠাৎ করে একটা বাওয়াল হলো বলে এখানে শিফট হলাম। দেখা হয়েছে সুস্মিতার সঙ্গে? না, দেখা হয়নি। কোথায় ও? ওহো সরি, তোমাদের বোধহয় একটু ওয়েট করতে হবে। সুস্মিতা তো এখন নিজেই ওয়েট হচ্ছে। এনজয় করো দোস্ত। বলে সুশান্ত আমার সামনে থেকে চলে গেল। তার মানে এটাই সুস্মিতা। পেছন থেকে অমর্ত আমার কাঁধে ভরসার হাত রাখলো। আমি হেসে বললাম, আরে কি হলো হঠাৎ? বুঝি ভাইবো, সব বুঝি। চলো, লেটস হ্যাভ আ ড্রিঙ্ক টুগেদার। অমর্ত বেশি খেলো না, পাছে আবার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ খেয়ে যায়। যদিও গলি গলি দিয়ে যাব আমরা। সুস্মিতা আমার 3 পেক খাওয়ার পর এলো। এর মাঝে বেশ অনেকের সঙ্গেই কথা হলো। সুস্মিতা এসেই ওর স্বতঃস্ফূর্ত ভঙ্গিতেই বলল, আরে তোমরা এসে গেছো? আমি আসলে একটু বিজি ছিলাম। সে যাই হোক, ডিড ইউ গাইজ হ্যাভ ফান? আমি বললাম, খুব ফান। তুমি কিসে ব্যস্ত ছিলে? হো, দ্যাটস নাথিং। ওই একটা ছেলে অনেকদিন ধরে লাইক করছিল, ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম। বয়ফ্রেন্ড? অমর্ত বলল, না, নাথিং সিরিয়াস, জাস্ট হ্যাভিং ফান অ্যান্ড শিটস। যাই হোক, অমর্তদা, তোমার জন্য একটা নিউজ আছে। এই পেন ড্রাইভটা নাও, এর মধ্যে আমি কিছু ডকুমেন্ট রেখেছি যেটা তোমার কাজে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা। আমরা একটু বাদে বেরিয়ে পড়বো যদিও। ইউ আর লুকিং গ্রেট বাই দ্য ওয়ে। দ্যাটস মাই প্লেজার। মিনিট 10 বাদে বেরিয়ে এলাম ওদের হতচ্ছাড়া কারবার থেকে। কতজন যে কতজনের সঙ্গে চুমু খাচ্ছে অন্ধকারে তার কোনো ইয়াত্তা নেই। এসব তো আগে হলিউড ফিল্মে দেখতে পেতাম, আমাদের এখানেও আজকাল এসব ঢুকে গেছে নাকি?
জাস্ট নাথিং সিরিয়াস বলে একে অপরকে চুমু খেয়ে আবার ভাব এমন যেন কিছুই হয়নি। সবকিছু এত ক্যাজুয়াল কেন? কারোর মধ্যে কি কোনো ফিলিংস নেই? অমর্তকে বেশ ঝাঁঝিয়ে বললাম, তুমি শালা মহা মহা ঢ্যামনা লোক, জানো তো? হ্যাঁ, ওকে ওকে লুকিং গ্রেট বলার কি দরকার ছিল? দেখলে তো কি করছিল টেবিলে বসে। বারে, সে তার বাড়িতে টেবিলে বসে যাকে ইচ্ছে তাকে চুমু খেতে পারে, কিন্তু দেখতে সুন্দর লাগলে বলবো না? দেখো ভাই, আজকাল এরকমই কালচার হয়ে গেছে। তবে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে, ওই ছেলেটা জাস্ট আজকেই ভেঙে গেছে। তুমি তো ড্রিঙ্কে মত্ত ছিলে, আমি শুনতে পাচ্ছিলাম পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ। তারপর সুস্মিতার চোখে মেকআপও ঘেটেছিল। ছেলেটাও খুব দ্রুত বেরিয়ে গেছিল ঘর থেকে। ওই ছেলে আর নেই ওর জীবনে। তবুও বলবো, বেটার স্টে দ্য হেল অ্যাওয়ে ফ্রম হার। আমি ভুল বলেছিলাম প্রথমে। শি ইজ নট দ্য ওয়ান ফর ইউ। রাতে আর খাওয়া দাওয়া করা হয়নি, শুয়ে পড়েছিলাম বিছানায়। আজকের সকালটা বেশ জন্মনে লাগলো, তবে পেটে বেজায় খিদে। অভ্যাসবশত ফোনটা খুলে একটু দেখে নিলাম নোটিফিকেশন। ওহো, আজকে তো ছুটি, কিন্তু চোখে ঘুম নেই। ছুটি পেয়েছি বলে একটু যে ঘুমিয়ে নেব তারও মন নেই। তাই ব্রাশ টাশ করে উঠে নিজে রান্না চাপিয়ে নিলাম। 8টা নাগাদ অমর্ত্য ঘুম থেকে উঠলে পরে দুজনে ব্রেকফাস্ট সেরে নিলাম। বাহ, বেশ ফ্রেশ লাগছে মনে হচ্ছে। তুমি কাল কত রাত অব্দি জেগেছো? ওই 3টে পর্যন্ত। সুস্মিতা মেয়েটার নাম হয়তো সকালেই তোমার সামনে তুলতাম না, কিন্তু মেয়েটা কাজের কাজ করেছে। কি কাজ? আজকে তো তোমার ছুটি, তাই না? আজকেই তাহলে একটু ছোটাছুটি করাই আমার সাথে। খেয়ে দে একটু বেরিয়ে পড়ি, চলো কেস সলভের উদ্দেশ্যে। আমি তো অবাক। গত রাতে কি কি হয়েছে, কি খুঁজে পেয়েছে অমর্ত্য, সেসবের বিন্দুমাত্র জ্ঞান আমার নেই। জলদি খেয়ে দিয়ে বাসনপত্র টেবিলেই রেখে দিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। ফ্লাইওভার ধরে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি। তারপর শেষমেশ বাইকে চড়ে উল্টো ডাঙা পৌঁছলাম। এতক্ষণ বসে বসে আমার পেছন ব্যথা হয়ে গেছে, তার মধ্যে ট্রাফিকের যা হাল। বাইক এসে থামলো একটা বেশ আদ্যিকালের বাড়ির সামনে। বাড়িটা বোধহয় ঠিক করে প্ল্যান করে তৈরি হয়নি, কেমন এলোমেলো ইট পাথরের খাঁচা বানানো, যার মধ্যে কিছু মানুষ বসবাস করে। জায়গায় জায়গায় টিএমটি বার বেরিয়ে এসে কেমন একটা উদ্ভট মার্কা কঙ্কালসার চেহারা তৈরি করেছে। আমরা কেন এলাম সে নিয়ে জিজ্ঞেস করতে অমর্ত্য কিছুই বলল না, শুধু বলল, এই চমকটার জন্য স্বয়ং আমিই তৈরি ছিলাম না। এখন চুপচাপ দেখো কি হচ্ছে। দোতলা বাড়ির নিচতলায় নক করতেই একজন অল্প বয়সী ছেলে দরজা খুলল। আমাদের ভেতরে নিয়ে গিয়ে বসালো একটা খুব অগোছালো ঘরে। অনুমান করা যায় এটাই বসার ঘর। এরপর একজন বছর 40-এর ভদ্রলোক এসে বসলেন আমাদের সামনে। অমর্ত্য তার সঙ্গে করমর্দন করে আমায় পরিচয় করিয়ে দিল। আমিও ওর দেখা দেখে হ্যান্ডশেক করলাম। ভদ্রলোক কে সে বিষয়ে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। আপনাকে জানিয়ে রেকর্ডার অন করে ফোনটা আপনার সামনে রাখলাম। আপনার কোনো আপত্তি নেই তো? না না, করুন করুন, কোনো আপত্তি নেই আমার দিক থেকে। তাহলে আমি বলছি, আমার ভাইয়ের ব্যাপারে খোঁজ খবর কেউ খুব একটা নেয় না আসলে। ওর মৃত্যুর কেসটাও তো কোনো কাগজে বের হয়নি। ওই সময়টা আমাদের যেভাবে কেটেছে সেটা খুবই কষ্টের। ভাইকে ক্রিকেটার বানাতে গিয়ে আমি নিজের চাকরি ছেড়েছি, স্বপ্ন ছেড়েছি, আমার নিজের কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে ওর জন্য লড়েছি। কিন্তু শেষে সেই ভাইকেই যখন গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখলাম, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। কেন সুইসাইড করেছিল আপনার ভাই? আর আপনার ভাইয়ের সম্পর্কে ডিটেলসে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিন। তার আমার ভাই আশুতোষ সরকার আজ থেকে 11 বছর আগে সুইসাইড করে মারা গেছে এই বাড়িতেই। কেমন আইরনি বলুন তো, আমার ভাইয়ের জন্য নাকি আবার ইন্ট্রোডাকশন দিতে হচ্ছে। সবাই বলেছিল ওর একটা ব্রাইট ফিউচার আছে, ওকে কেউ আটকাতে পারবে না। যেভাবে সিএবিতে পারফরমেন্স করেছিল তাতে সবাই বাহবা জানিয়েছিল। কিন্তু ওই পলিটিক্স জিনিসটা একেবারে মেরে ফেললো আমার ভাইটাকে। বিশ্বাস করুন, ও আমাদের মৃত মায়ের ছবি ছুঁয়ে দিব্যি কেটে বলেছিল ও ডোপ করেনি, কিন্তু নিজের লবের ছেলেকে দলে রাখার জন্য ওই শয়তানের বাচ্চা বিশাল শ্রীবাস্তব ভাইকে বের করে দেয়। মিথ্যে ডোপ কেসে আমার ভাইকে ফাঁসায়, আর তারপর সব কিছু শেষ হয়ে যায়। লাইমলাইটে আসার যেটুকু সুযোগ আমার ভাইয়ের কাছে ছিল সেটুকুও চলে যায় অচিরেই। তারপর তো বাকিটা আপনারা জানেনই। একেবারে অল্প বয়সে সুইসাইড করলো, কেউ একটা খবর পর্যন্ত করলো না, কারুর কিচ্ছু যায় আসলো না এতে। বুঝলাম।
আপনার ভাই কোনো পাল্টা কেস করেনি ওই অত সময়? বড় জায়েন্টের সাথে লড়াই করার ক্ষমতা কি আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের আছে? তবে হ্যাঁ, বুড়ো জ্যাঠা বলেছিল লড়াই করার জন্য। বুড়ো জ্যাঠা মানে কি উনি? বলে রূপক নন্দীর ছবিটা দেখালো অমর্ত্য। ছবিটা আসলে ভদ্রলোকের পেছনে দেয়ালেই টাঙানো ছিল। আমি এতক্ষণ তা লক্ষ্য করিনি। দেখেই চমকে উঠলাম যেন। একটা খুবই সাধারণ ফটো। সম্ভবত রূপক বাবুর পাশের ছেলেটাই আশুতোষ হবে। হ্যাঁ, আমরা বুড়ো জ্যাঠা বলেই ডাকতাম সবসময়। আসলে বুড়ো জ্যাঠা হলো আমাদের বড় জ্যাঠা। আমার বাবারা 3 ভাই, আমার বাবা সবচেয়ে ছোট। জ্যাঠার কোনো সন্তান ছিল না, তো তাই আমাদেরকে খুব ভালোবাসতো। এই কেসটা যতটা পারা যায় চেপে দিতে অনেক সোর্স লাগিয়েছিল জ্যাঠা। পার্সোনালি বিশাল শ্রীবাস্তবকেও চাপ দিয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। যতই হোক, আমার জ্যাঠা একজন জার্নালিস্ট, আর উনি ক্রিকেট বিশ্বের একজন নায়ক বলা চলে। কার সাধ্য ওকে হারায়? আর বেশি এই নিয়ে ভাবাই বন্ধ রেখেছি। যে চলে গেছে তাকে চাইলেও তো আর ফেরত পাবো না। তবে বিশ্বাস করুন, বিশাল শ্রীবাস্তব যে মারা গেছে তাতে আমার চাইতে খুশি আর কেউ অন্তত হয়নি। সে তো স্বাভাবিক। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে মা থাকে? মারা গেছেন, বাবা আর আমি একাই থাকি এখন। এর মধ্যে রূপক নন্দী দেখা করতে এসেছিল না আপনার তো। সঙ্গে? আচ্ছা, আপনার ভাই আশুতোষ যখন সুইসাইড করলো তখন আপনার জ্যাঠা কোথায় জ্যাঠা ছিল? তখন কোনো একটা কাজে রাজ্যের বাইরে ছিল, বোধহয় পুনেতে, ঠিক মনে নেই আর কি। তারপর উনি এসে খবরটা জানতে পারেন, আর তারপর বলে অমর্ত্য চুপ করে যায়। টেবিল থেকে রেকর্ডার বন্ধ করে ফোনটা তুলে পকেটে চালান করে দিয়ে বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরে দরকার পড়লে অবশ্যই আবার যোগাযোগ করব। বাইরে বেরিয়ে আমি বেশ উৎকণ্ঠা নিয়েই বললাম, হোয়াট দ্য হেল অমর্ত্য, এরকম একটা দিকে কেসটা মোড় নিতে চলেছে আমায় বলনি তো। তোমার কলিগ সুস্মিতা তার কোন সোর্স লাগিয়ে এই উড়ো খবরটা জোগাড় করেছে কে জানে। তারপর সেটা নিয়ে রিসার্চও করেছে। সেই সময় ছোট কিছু পেপারে এই নিয়ে লেখা বেরিয়েছিল, অনলাইন কোনো প্রতিবেদনে বেরোনোর মতো কথাও নয়। সেই থেকে এই আশুতোষ সরকারের উপর খোঁজ খবর চালিয়ে এই অ্যাঙ্গেলটা বের করা হয়েছে। চেন্নাইয়ে কমেন্ট্রি ছেড়ে হঠাৎ করে এখানে গেড়ে বসলেন জাস্ট মৃত্যুর তদন্ত করবেন বলে। কেমন ফিসি না জিনিসটা প্রথম থেকে। আর বারংবার আমায় উল্টো দিকে ভুল ভাল অন্যান্য কেসের দিকে ডাইভার্ট করতে চাইছিলেন ভদ্রলোক। কিন্তু উনি যে বিষ মেশানোর কাজটা করেননি সে সম্পর্কে আমি একেবারেই শিওর। উনি ছিলেন মাস্টার মাইন্ড। ভেতরে এই কাজ করেছে অন্য কেউ, আর তাকে গার্ড করে কোনো মতে কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারলেই ভদ্রলোক জিতে যেতেন। আমার সঙ্গে ইচ্ছে করে এগিয়ে এসে ভাব করলেন, তারপর তোমাদের সঙ্গে গল্প করলেন, সবটাই একটা উদ্দেশ্য সফল করতে। আসল গল্পটা যখন জেনে গেছি, এবার বিষ দেওয়া মালটাকে ধরতে আর কতক্ষণ। বাইকে করে আমরা প্রথমে গেলাম যে থানা এই নিয়ে ইনভেস্টিগেশন করছিল সেখানে। থানার কাছেও জবাবদিহির জন্য বেশ তাড়াহুড়ো ছিল সত্যি বলতে গেলে, কারণ আর সময় পাওয়া যেত না। কেসটা এবার সিআইডি থেকে হ্যান্ডেল করতে শুরু করত। যাই হোক, অমর তো সব কথা খুলে বলল আইসিকে। সেই শুনে আরো উচ্চপদস্থ বিভিন্ন লোকের সঙ্গেও কথা বললেন আইসি। আমি চুপচাপ সে সংকের নাটক দেখছিলাম। ওই হোটেলে যাদের যাদের ইনভেস্টিগেশন করা হয়েছিল তাদের মধ্যে আপাতত সবাইকেই ক্লিন হিসেবে পাওয়া গিয়েছিল। এবার দেখা হলো এদের মধ্যে কারা কারা রূপক নন্দীর সঙ্গে সম্পর্কিত। এই কানেকশন বের করে জানা গেল একটা চমকপ্রদ তথ্য। মদন শাসমল বলে হোটেলের এক স্টাফ, যে কিনা ক্রিকেট দলের অনেককেই বিভিন্ন ড্রিঙ্ক থেকে শুরু করে খাওয়া দাওয়া, মাসাজ, সার্ভিং করত। সে আসলে একসময় রূপক নন্দীর বাড়িতে ডোমেস্টিক হেল্পের কাজ করত। এই মদন শাসমলকে টিপে বাকিটা বের করে নেওয়া পুলিশের পক্ষে কয়েকটা লাঠির খেলা। তবে লোকটা বেশ জেদি ছিল। অমর্তর মুখে শুনলাম ওকে নিঃশব্দে তুলে নিয়ে একটুও মিডিয়াকে না জানিয়েই বেধড়ক কিলিয়ে বের করেছিল সত্য কথা। ওভাবে প্রমাণ তো কিছুই তেমন পাওয়া যায়নি প্রথমে। তারপর মদন শাসমলের ফোন কলে ধরা পড়লো সে এতদিন যে বলেছিল তার গ্রামের ভাই চেন্নাইতে থাকে, তার সঙ্গেই সে কথা বলে, সেই তথ্য পুরোই মিথ্যে। এর গল্পকে খুব একটা পাত্তা দেয়নি প্রথমে পুলিশ। চেন্নাই থেকে উনার সঙ্গে কমিউনিকেট করতেন স্বয়ং রূপক নন্দী।
থ্যালিয়াম সালফেটের কৌটো জোগাড় করে দেওয়াতেও রূপকবাবুই সাহায্য করেছিলেন। শুধু একটা অন্ধকার গলিতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল মদনকে। তারপর একজন বাইকে করে এসে তাকে কৌটো দিয়ে চলে যায়। মদন সেই কৌটো থেকে অল্প অল্প করে কিছুটা গুঁড়ো মিশিয়ে দিতে থাকে তার বিভিন্ন ড্রিঙ্কে, বেশিরভাগ প্লাস্টিকের বোতলগুলোতে, এবং প্রত্যেক দিন সেই ড্রিঙ্ক শেষ হলে বিশালের হাত থেকে বোতলটি নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখে। তারপর কোথাও না কোথাও সেটাকে বাইরে এসে ফেলে দেয় জঙ্গলের মধ্যে। বেশিরভাগ সময় ক্যামেরার আড়ালে চলছিল এই কাজ। আবার অনেক সময় ক্যামেরার ফুটেজেই তাকে ড্রিঙ্ক দিতে দেখা যায়। কখনো বিশালের মদের গ্লাসে সেই বিষ মদন মেশায়নি, এমনকি প্লাস্টিকের ছোট জলের বোতলেও মিশিয়ে তাকে দিয়েছিল সে। তারপর বিশাল শ্রীবাস্তব সেটা মাটিতে ফেলে দিলে কুড়িয়ে নিয়ে যায়। আগে মদনের কাছ থেকে পুরো কাহিনীটা জোগাড় করে শেষ বেলায় ধরা হলো রূপক নন্দীকে। তিনি একটুও অবাক হলেন না যখন তাকে ধরতে পুলিশ ফোর্স উপস্থিত হলো তার ফ্ল্যাটে। হেসে বললেন, আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এত দেরি হলো আমার বাড়ি খুঁজে পেতে। আপনার সব খেলা শেষ হয়ে গেছে স্যার। আপনি বড়ই বাজে খেলেছেন মানতে হবে। এইভাবে কেসটা সলভ হয়ে যাবে আমিও ভাবিনি। অন্তত আশুতোষের দাদা আর বাবাকে শহর থেকে বাইরে পাঠিয়ে দিতে পারতেন। ঠিক বলেছ অমর্ত্য, আমি আসলে ক্রিমিনাল নই, সে নিয়ে কখনো ঘাঁটাঘাঁটিও করিনি। ও করেছি, একটা ক্রিমিনালকে নিয়ে ঘাঁটাঘাঁটি। সে হলো বিশাল শ্রীবাস্তব। সে যে কত বড় শয়তান ছিল তার প্রমাণ নিশ্চয়ই পেয়েছ। তদন্ত সব জেনেছি, কিন্তু তাই বলে আপনার হাতেও কেউ ক্ষমতা দেয়নি ওনাকে শেষ করে দেওয়ার। একদল শুধু মার খাবে আর অন্য দল মেরে যাবে, এমনটা কি করে হয়? আর বেশিক্ষণ ওনাকে কথা বলার সুযোগ না দিয়ে হিড় করে টানতে টানতে নিয়ে গিয়েছিল পুলিশের দল। নতুন করে কোনো পুলিশ বোর্ড গঠন করার আগেই যে এভাবে কেসটার সমাধান হয়ে গেল, তার জন্য অনেক পুরস্কার দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। অমর্ত্য কিন্তু বেঈমান নয়। সে তার পুরস্কারের একটা বড় অংশ তুলে দিয়েছিল সুস্মিতাকে। বলেছিল, ও না থাকলে এই কেসটা আমার দ্বারা হয়ে উঠতো না হয়তো। যাই হোক, এই কেসের দৌড় এত অবধিই ছিল। আমার হাসি খুশি প্রাণোচ্ছল ভাবটা অনেকটাই মরে গিয়েছিল এই কদিনে। কথায় কথায় খিল্লি করাটা কেমন যেন উবে গেছিল। এইভাবেই চলল কয়েক মাস। সুস্মিতা বুঝে গেছিল ওকে খুব একটা পাত্তা আমি আর দিচ্ছি না। তারপর বেশ কয়েক মাস বাদে একদিন চেঞ্জ করে ফেললাম চ্যানেল, আর তারপর অমর্ত্যর সঙ্গে এমন একটা কেসে ঢুকলাম যাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। এই চ্যালেঞ্জের গল্প শোনাবো আবার অন্য কোনো দিন। আপাতত অমর্ত্য আর আমি একটু রেস্ট নিয়ে নিই, কি বলেন? শুনছিলেন ক্রিকেটীয় বিভ্রাট। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অভিক, গোয়েন্দা অমর্ত্য শিকদারের চরিত্রে দেবাঞ্জন মুখার্জি, বিভিন্ন চরিত্রে মধুরা, সৌমিক, বর্ণালী, প্রিয়নাথ মুখোপাধ্যায়, দিব্যেন্দু দাস, সৌরভ রায়, শব্দ সংযোজন মৈনাক দত্ত, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ সৌভিক ফ্রম পিক্সেলেট। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে। দেখা হচ্ছে আবার আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।